সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে কি নিয়ে আলাপ হয়েছে ইতিমধ্যেই অনেকে অনেক কিছু জেনে গেছেন, কিন্তু বৈঠকের অন্তর্নিহিত বার্তাটি কি? নরেন্দ্র মোদী কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের বৈধতা দিলেন? নরেন্দ্র মোদীকে কি ইউনূস শেখ হাসিনার বিষয়ে চাপ দিতে পেরেছেন? নরেন্দ্র মোদী কি আওয়ামী লীগের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু বলতে পেরেছেন? আওয়ামী লীগকে রাজনীতিতে বসানোর জন্য কি কিছু বলেছেন, বা আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য কিছু বলেছেন? এসব নিয়ে আলাপ করব। আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মতো করে এক ধরনের ডিপ্লোম্যাসি করেছেন, মোদিও তার মতো ডিপ্লোম্যাসি করেছেন, যে যার স্বার্থে। তবে এখানে আমি মনে করি সবচেয়ে বড় চাপটি খেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা কিভাবে? আমি আগে একটু দেখি যে বিমস্টেকের সেখানে যে সম্মেলন হচ্ছে, সেখানে মোদি আর ইউনূসের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের ছবিটা দেখেন। এটা যে ছবিগুলো মানে প্রকাশ পেয়েছে বাংলাদেশের দিক থেকে, যে ছবিগুলো দেখানো হয়েছে, এখানে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বাংলাদেশের আমাদের দেশের প্রধান উপদেষ্টা মোদির দিকে তাকিয়ে আছেন। তিনি একটু খুশিতে মানে গদগদ অবস্থা। মোদি তার দিকে ফেরেননি, নিচের দিকে তাকিয়ে আছেন বিমর্ষ। এটা একটা ছবি, আই কন্টাক্ট করেননি। এখানে আরেকটি বৈঠক, দুজনের কারো মুখেই হাসি নেই। আমরা জানি বৈঠকে যে ধরনের বাক্য বিনিময় হয়, ছবি কিন্তু সুন্দর প্রকাশ হয়। বৈঠকে যে যাই বলুক, ছবি কিন্তু সুন্দর, দেখবেন হাসি খুশি, একজন আরেকজনের সঙ্গে হ্যান্ডশেক করে এইরকম ছবি প্রকাশ হয়। কিন্তু এইখানে আমি একটা ছবিতেও মোদিকে হাসতে বা তাকে অন্তত হাস্যোজ্জ্বল বা তিনি যে অনেক খুশি হয়েছেন সেটা প্রকাশ করতে দেখিনি। অন্তত তার ফেসিয়াল এক্সপ্রেশনে সেটা বোঝা যায়নি। আমি বিস্তারিত নিয়ে আসব। এখানে এই গেল এত দুটো ছবি। আরেকটা ছবি দেখেন, ইউনূস খুব হাসছেন, হ্যান্ডশেক করছেন। মোদিকে একটু ভালো করে দেখেন, তার মুখে কোনো হাসি নেই, বরং বিমর্ষ। এটা আরেকটা ছবি, দুজনে বিমর্ষ। গেল আমার চোখে যতগুলো ছবি ছবি পড়েছে সবগুলোতে প্রায় একই অবস্থা। এখন আসি কে কাকে কি বলেছেন। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে একটা উপহার দিয়েছেন। উপহারটি কি? 2015 সালে নরেন্দ্র মোদীর হাত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পুরস্কার গ্রহণ করেছিলেন। সেটা পুরস্কার না, একটা মেডেল সম্ভবত। তিনি কোনো একটা কিছু অর্জনের মেডেল, আমি বিস্তারিত পড়িনি। কোন একটা স্বীকৃতি বা ডিগ্রির সম্ভবত একটা সার্টিফিকেট কিংবা মেডেল নিয়েছিলেন। সেটির একটি ছবি 2015 সালে তোলা। এটা এখন বাধাই করে তার হাতে দিয়েছেন। এখন এটা দিলেই কি মোদি খুশি হয়ে যাবেন? মোদির সঙ্গে তো বাংলাদেশের টানাপোড়েন রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এখন বর্তমানে রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। সেই টানাপোড়েনের মধ্যে এই ছবিটি কি কাজে দেবে? তার উপর আপনি চীনে সফর করে এসেছেন। আমি আরো বিষয় নিয়ে কথা বলবো, এখানে একটু বলি। আন্তর্জাতিক আপনি আন্তর্জাতিক যে বন্ধুরাষ্ট্র বা একে অপরের সঙ্গে যে কানেকশন, সব কানেকশনই স্বার্থের ভিত্তিতে। এতদিন আমরা শুনে এসেছি কি, ইউক্রেন যুদ্ধে আমেরিকা সর্বাঙ্গীন সাপোর্ট দিচ্ছে, একদম সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে। যে কোনো ধরনের এইড লাগুক, যে কোনো ধরনের অস্ত্র লাগুক, টাকা লাগুক, সব দিয়েছে। বিনিময়ে কি আমেরিকা ইউক্রেন থেকে কিছু নেয়নি? আমেরিকার এত পরিমাণ খাদ্যশস্য ওই দেশে উৎপাদন হয়, এগুলোর উপর কি আমেরিকা এক ধরনের কর্তৃত্ব বজায় করেনি? আমেরিকার খনিজ সম্পদের উপর এক ধরনের প্রভাব তৈরি করেনি? এই যে কিছুদিন আগে ট্রাম্পের সঙ্গে যে বাকবিতণ্ডাটি হলো এই জেলনেস্কির, সেখানে কিসের জন্য তিনি গিয়েছিলেন? একটা খনিজের চুক্তির জন্য, একটা খনিজ থেকে উৎপাদিত জিনিসপাতির চুক্তি করতে তিনি গিয়েছিলেন। এটার জন্য তো আসলে বন্ধু বলতে কিছু নাই, একে অপরের স্বার্থ সার্ভ করে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কিসের? ভারত থেকে বাংলাদেশের প্রচুর জিনিসপত্র আসে, বিনিময়ে ভারত
খুব অল্প কিছু পরিমাণ জিনিস নেয়, একবারে না পারতে, বাণিজ্য ঘাটতি যাতে হচ্ছে 10 বিলিয়ন আর হচ্ছে শূন্য না হয়, মানে বাংলাদেশ থেকে রপ্তানি যেন শূন্য না হয়, এই জন্য কিছু পণ্য এখান থেকে ভারতে যায়, মাছ যায়, শুটকি যায়, তারপর আরো অন্যান্য ভুসি মুসি কি 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 মানে আরো এইসব মানে একদম অপ্রয়োজনীয় কিছু জিনিস পাতি যায়। এগুলো ভারত থেকে খাদ্যশস্য আসে বাংলাদেশকে। ধরেন ভারত ধরার জন্য ভারতের অন্যতম অন্যতম চিপ পয়েন্ট হচ্ছে এই খাদ্যশস্য বাংলাদেশে যে আসে, চাল আসে, পেঁয়াজ আসে, আসে ডাল আসে, রমজানে ছোলা আসে, চিনি আসে, মানে আরো নানান পণ্য আসে, অন্যতম এটা। সেই জায়গায় বাংলাদেশ গিয়ে চীনে যখন হচ্ছে বৈঠক করছে, চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি করেছে, চীনের সঙ্গে যখন ভারতের 7 সিস্টার নিয়ে এবং তাদের সমুদ্র পথ নিয়ে আলাপ করছে, এবং এই এই 7 সিস্টারের মধ্য দিয়ে যে চিকেন নেক, এই চিকেন নেক দিয়ে চীনের পণ্য পারাপারের বিষয়ে যখন কথা বলছে, ভারত এটা ভালোভাবে নেবে না। সবার আগে যে তাদের প্রধান অন্যতম চিপ যেটা, সেটা সেটা চিপে ধরবে, সেটা ধরে বাংলাদেশকে শায়েস্তা করার চেষ্টা করবে, কিংবা ভারতের সঙ্গে এত বড় সীমান্ত, সেটা দিয়ে এক ধরনের শায়েস্তা করার চেষ্টা করবে। আমি বলতেছি মানে একটি ছোট রাষ্ট্র হিসেবে ভারত মানে এটা আমি আমি কখনো চাই না একটা ছোট দেশের, আমাদের মতো এরকম ছোট এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় এরকম একটি দেশের পাশে ভারতের মতো বা এত বড় একটি রাষ্ট্র থাকুক। সব সময় তারা এরকম দেশকে গিলে খায়, মানে তাদের উপর শোষণ করে, নিপীড়ন করে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা ভারতের দ্বারা শোষিত হয়ে আসছি, সেই ঘটনাগুলো ঘটে। এবার আসি, বাংলাদেশের ভারতের সঙ্গে বার্গেন করার অন্যতম অপশন হচ্ছে চীনের সঙ্গে গিয়ে মাখামাখি করা। জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানে সাপ নিয়ে এই খেলাটা খেলতে চেয়েছে। এখানে নানান বক্তব্য হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ কথা হয়েছে, তারপরে ডিনারের সময় মোদির পাশে ইউনূস বসেছেন, নানান কিছু হয়ে গেছে, মানে বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব স্বার্থ রয়েছে সবগুলো নিয়ে কথা হয়েছে, ভারতের যেসব স্বার্থ বাংলাদেশে রয়েছে সবগুলো নিয়ে কথা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও কথা হয়েছে। আচ্ছা, নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এবার একটু আসি তো ভারতীয় মিডিয়া কি প্রকাশ করছে। এনডিটিভি যেন তো না কোনো মিডিয়া নয়, ভারতের অন্যতম শীর্ষ একটা মিডিয়া, সেখানে খবর প্রকাশ হয়েছে অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি। কি পরিমাণ পাওয়ার প্র্যাকটিস করলে একটা দেশের প্রধানমন্ত্রীকে বা সরকার প্রধানকে ভারতের প্রধানমন্ত্রী বলছেন অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার জন্য, অর্থাৎ তার মুখের ভাষা লিমিট করার জন্য। তাহলে ইউনূসের কোন বক্তব্য মোদির খারাপ লেগেছে? নিশ্চয়ই চীনে গিয়ে যে বক্তব্য দিয়ে এসেছেন, চিকেন নেক নিয়ে যে কথা বলে এসেছেন, 7 সিস্টার নিয়ে কথা বলেছেন, কিছুদিন আগে বাংলাদেশেও তিনি এক বক্তব্যে 7 সিস্টার নিয়ে যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই সেটা বাংলাদেশের সরকারের দিক থেকে, ইভেন প্রধান উপদেষ্টার দিক থেকেও বিভিন্ন সময় ভারত ষড়যন্ত্র করছে, এখানে হাঙ্গামা লাগিয়ে রেখেছে, এইসব কথাবার্তা বলা হয়েছে। হয়তো সেগুলো নিয়েও হচ্ছে মোদি এক ধরনের ইঙ্গিত করেছেন, নানান বিষয় নিয়ে ইঙ্গিত করেছেন। যে কোনো অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদেরকে বলেন, বৈঠকে যা কথা হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে গণতান্ত্রিক স্থিতিশীল, গণতান্ত্রিক, সবার আগে যে শব্দটি গণতান্ত্রিক। আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবে গণতান্ত্রিকভাবে বৈধ সরকার বলতে পারবেন? অর্থাৎ ইউনূসকে মোদি প্রথম যে শব্দটি বলেছেন সেটাই গণতন্ত্র। আর গণতন্ত্র প্র্যাকটিস করতে হইলে আপনার এখানে আওয়ামী লীগ যেহেতু একটি নিষিদ্ধ দল নয়, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। পরবর্তীতে কি হবে, তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা না হবে, কিন্তু আমি বিটুইন দ্য লাইন যেটা বলছি, গণতান্ত্রিক বলে ইউনূসকে এই বার্তাটি দিতে চেয়েছেন মোদি। স্থিতিশীল, তিনি মনে করছেন বাংলাদেশ স্থিতিশীল নয়, শান্তিপূর্ণ, অর্থাৎ বাংলাদেশ বর্তমানে শান্তিপূর্ণ নয়, প্রগতিশীল আরেকটি বড় শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ প্রগতিশীল বা প্রগতিশীল কাজ করার জন্য বলেছেন। কেমন সেটা? কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে, বাংলাদেশে ইসলামী মৌলবাদী, ধর্মীয় মৌলবাদীদের উত্থান ঘটছে এবং তাদের অ্যাক্টিভিজম প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় এই যে ধর্মীয়ভাবে যারা নিজেদের মতো করে ধর্মের বাইনারি তৈরি করে
এক ধরনের প্র্যাকটিস করে, এক ধরনের মব তৈরি করে, মব কালচার তৈরি করে হচ্ছে দেশকে অস্থিতিশীল করে তুলেছে, দেশকে একটা সন্ত্রাসী বা অরাজক দেশে মানে দিকে নিয়ে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। ঠিক সেই জায়গায় এখানে প্রগতিশীল সব দল, সব মত, তারপরে হচ্ছে সব মানুষের মতকে প্রাধান্য দিতে বলা হয়েছে প্রগতিশীল শব্দটির মধ্যে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্ব্যক্ত করেছেন। গণতন্ত্র, প্রগতিশীল, মানে যে তিনটি শব্দ আমার কাছে সবচেয়ে মনে হয়েছে ইম্পর্টেন্টলি তিনি উচ্চারণ করেছেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক। এখন আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে না নেন, কোনোভাবেই কি এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক কাজ হিসাবে গণ্য করা হবে? কখনোই না। তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তিনি বলছেন ভারত এই সম্পর্ককে জনগণের কল্যাণে কাজে লাগাতে চায় এবং দুদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ফলে উভয় দেশের মানুষই এর সুফল পেয়েছে। এই চেতনায়, বাস্তবতায়, ইতিবাচকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছার কথা জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক এখন ভালো নেই সেটা অন্তত মোদির এই বক্তব্যে, এবং সম্পর্ক ভালো করতে হলে কি করতে হবে সেই বার্তাও তিনি দিয়েছেন। আমি বলছি না মোদির এই বক্তব্যই আলটিমেট, বাংলাদেশ সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কোন কাজটি ভালো হবে, কোন কাজটি করতে হবে, সেটা তারা সিদ্ধান্ত নিয়ে করবে, কিন্তু তিনি তার বার্তা দিয়ে দিয়েছেন। মিশ্রি আরো বলেন, প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন পরিস্থিতি অবনতি ঘটায় এমন কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্তে আইনের কঠোর প্রয়োগ ও অবৈধ অনুপ্রবেশ রোধ, বিশেষ করে রাতের বেলা সীমান্তে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষত হিন্দুদের সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তাদের সুরক্ষা নিশ্চিত করবে। তিনি সংখ্যালঘুদের উপর হওয়া সহিংসতার সব ঘটনার তদন্তেরও তাগিদ দেন। অর্থাৎ সংখ্যালঘুর কার্ডটি খেলে মোদী আবারও ইউনূসকে একটি চাপ দিলেন। আমি মনে করি যে এই বৈঠকে মোদী ইউনূসকে সম্পূর্ণভাবে একটা চাপ দিয়েছেন, কি করতে হবে, গণতান্ত্রিক পথে যেতে হবে, প্রগতিশীল এই যে মব টপ হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, অস্থিতিশীল পরিস্থিতি বন্ধ করতে হবে, এবং সরাসরি বলেছে যে হচ্ছে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে সেগুলো তদন্ত করতে হবে। বাংলাদেশের সঙ্গে চীনের যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতা বাড়ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে হচ্ছে মানে এই চীন সফরের কারণেই হচ্ছে এইসব বক্তব্য এসেছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মোদির সঙ্গে সাক্ষাতের পরে চীন সফর করতেন বা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন, তাহলে হয়তো এত কড়া কথা শুনতে হতো না। কিন্তু চীনের ওই সফরের পর প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কারণে মানে গরম গরম হয়ে গেছে বিষয়গুলো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। পাশাপাশি আমাদের দিক থেকে যেসব জিনিস চাওয়া হয়েছে, দুই দেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, তিস্তা, তারপর আরো নানান বিষয় নিয়ে কথা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ পতিত সরকারের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা হয়েছে। এগুলো আসলে ভারত কিভাবে নেবে, ভারত তো চাইলেই হয়ে যাচ্ছে না, চাইলেই তো আর দিয়ে দেবে না, তো মানে কিভাবে দেয় সেগুলো ভবিষ্যতে জানা যাবে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী একটা মানে তার মৌখিকভাবে এক ধরনের চাপ দিয়ে দিয়েছেন যাতে নির্বাচন গণতান্ত্রিক পন্থায় দ্রুত যায় এবং হচ্ছে প্রগতিশীল অর্থাৎ এই মবটপ যা হচ্ছে সেগুলো বন্ধ করে, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের জন্য অর্থাৎ সব মানুষকে নিয়ে, সব দলকে নিয়ে যেন হচ্ছে কাজ করে সেরকম একটা তাগাদা দিয়েছে। এই বক্তব্যে, এই বৈঠকে আওয়ামী লীগের আমি মনে করি খুশি হওয়ার মতো কিছু বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।